একজন প্রফেশনাল অ্যাডভোকেট, উনি পয়সা নেবেন, ফিজ নেবেন, দাঁড়াবেন, এতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু সেখানেও তিনি দাঁড়িয়ে মানে অসম্ভব মিথ্যে কথা। ডাক্তারের কাছে যায় অনেকেই তৃণমূলের, তো তারা কি আমার কাছে ফিজ নেয় না? না ওষুধ দোকান পয়সা নেয় না? তো আমি তো আমার মতো, এটার সঙ্গে তো দলের কি সম্পর্ক? আমি তো আমার মক্কেল আসবে, আমি মামলা করব। তৃণমূলের এমএলএ এমপির হয়ে কি মুনসিংহ মামলা করেনি? প্যাথোলজিক্যাল লায়ারের মতন কথা যদি কেউ বলেন, তার পেছনে ছোটা মানে কাকে কান নিয়ে গেল, কাকের পেছনে ছোটার আগে আমি নিজের কানে হাত দিয়ে দেখবো যে আমার কানটা সঠিক জায়গায় রয়েছে কিনা। আমার বাবার নামে সেই লোকটাকে পর্যন্ত হাইকোর্টে ছাড়ছে না, বলছে কালারফুল লাইফ। আমার বাবার কালারফুল লাইফ, আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি উনি সব জানেন, কিন্তু তুমি মিথ্যে কথা বলছো। কারণ আমি একজন অসহায় মহিলা বলে, যে আমি একা দুটো বাচ্চাকে নিয়ে লড়াই করছি বলে সমাজের মাঝখানে দাঁড়িয়ে তুমি যা খুশি নোংরা নোংরা কথা বলে চলে গেলে। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, পদ্মা চ্যাটার্জি এক ধরনের মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, দুলাল দাস এক ধরনের মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, তাদের মধ্যে মিল নেই। সেটা যদি আদালতে বিচারাধীন হবার পর বিতর্কের মধ্যে আসে, তা দায়িত্ব আমার নয়। অন্ধ তুমি ধৃতরাষ্ট্র অন্তরে বাহিরে, তাকে যদি কালারফুল লাইফ বলে, তা অন্যায় কি বলেছে? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা জানিয়েছেন যে ক্ষমা চাইতে প্রস্তুত রত্না চট্টোপাধ্যায় এবং সেই ক্ষমার বয়ান হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, একদমই আজকে এই মামলার শুরুতেই একেবারে রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বলেন যে এই মামলার ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং আইনজীবীরা সেই বক্তব্যকে সমর্থনও করেন না। এবং রত্না চট্টোপাধ্যায় তিনি এই বিষয়ে ক্ষমা চাইতে প্রস্তুত রয়েছেন, এবং সেই কারণেই এই মামলার এই যে ক্ষমার যে বয়ান হবে সেই বয়ান নিয়ে দীর্ঘক্ষণ আইনজীবীদের মধ্যে আলাপ আলোচনা হয়, এবং তারপরে তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। এবং আজকে বিকেল 4টের মধ্যে এই ক্ষমার যে লিখিত আকার বা বয়ান রয়েছে সেটা কিন্তু হলফনামা আকারে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। কিন্তু এর পাশাপাশি তোমাকে যেটা বলবো, যে মূল যে মামলা রয়েছে ডিভোর্সের মামলা, সেই মামলার ক্ষেত্রে তোমার মনে থাকবে যে এই মামলার ক্ষেত্রে বারবার শোভন চট্টোপাধ্যায়ের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল যে এই মামলাকে কার্যত ইচ্ছা করে বিলম্বিত করা হচ্ছে, দীর্ঘায়িত করা হচ্ছে। প্রায় 8 বছর ধরে এই মামলা আলিপুর আদালতে বিচারাধীন রয়েছে, বিভিন্ন অচিলায় এই মামলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল এই মামলাতে প্রতিদিন কার্যত তিনি কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন, এবং নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াকে কিন্তু ঠিক করে সংগঠিত করতে দেওয়া হচ্ছে না, এবং সাক্ষীদের টাকা হচ্ছে না, এই অজুহাতে এই মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তার বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে যে সাক্ষীদের আদৌ কোনো প্রয়োজন নেই সেই সাক্ষীদেরও ডেকে আনতে হবে, এই মর্মেই কিন্তু মামলাকে বিলম্বিত করা হচ্ছে। ফলত সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে এই মামলার ক্ষেত্রে একাধিক যারা সাক্ষী রয়েছেন সেই সাক্ষীদের যাদের কথা বলা হচ্ছে তাদের আদৌ কোনো এই মামলার ক্ষেত্রে প্রয়োজন নেই। সেটা শোভন চট্টোপাধ্যায়ের পরিবারের দিকে আত্মীয়রা হতে পারেন বা অন্যান্য ব্যক্তিরা হতে পারেন, সেই সমস্ত সাক্ষীদের এই মামলার ক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই। কিন্তু সেই সাক্ষীদেরও কার্যত জোর করে নিয়ে আসতে হবে, এই মর্মেই প্রায় 8 বছর ধরে আলিপুর আদালতে এই ধরনের ডিভোর্সের একটা মামলা সেটা বিচারাধীন। এবং তার আইনজীবীরা বলছেন যে এই ধরনের মামলা সেটা কিন্তু খুব ছোট একটা মামলা, এবং অত্যন্ত দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি হয়। সেই মামলা কিভাবে 8 বছর ধরে চলছে সেই প্রশ্নও কিন্তু বারবার কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ওঠান। ফলত সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের তরফে আজকের যে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আলিপুর আদালতকে অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে। ধন্যবাদ।